Bismillahir Rahmanir Rahim. So effect of heat on matter অথবা effect on heat on substance. Okay. তো এই চ্যাপ্টার এর ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে হিট এন্ড টেম্পারেচার। হিট এন্ড টেম্পারেচার। তো হিট এনার্জি এটা কি মোটামুটি আমাদের সবার আইডিয়া আছে, বাট এমসিকিউর জন্য কিছু জিনিস আমাদের একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? অনেক সময় এই কোশ্চেনটাতে স্টুডেন্টরা অনেক কনফিউজড ফিল করে, ঠিক আছে? কোশ্চেনটা এরকম আসে, which of the following has higher heat energy? আনসারের মধ্যে অবভিয়াসলি থাকবে সলিড, লিকুইড, গ্যাস, ডি হয়তো বলবে যে প্লাজমা অথবা এরকম কিছু, ঠিক আছে? তো আমাদের মেইন জিনিস যেটা বুঝতে হবে তিনটার ব্যাপারে, সলিড, লিকুইড এন্ড গ্যাস। এই তিনটার মধ্যে কোনটার ভিতরে হিট এনার্জি বেশি? আমি ফার্স্টে তোমাদের একটু ওপিনিয়ন জানতে চাই, তোমরা দেখে বলো তো কোনটাতে হিট এনার্জি বেশি থাকার কথা? সলিড। সলিড? আচ্ছা যাই হোক, ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর आंसर এটাই হবে আসলে, যে সলিডের মধ্যে হিট এনার্জি বেশি থাকার কথা। তো আমরা একটু এখন শিখি যে আসলে কি দেখে বুঝবো যে কোনটার মধ্যে হিট এনার্জি বেশি, ঠিক আছে? তো কোন একটা বডির ভিতরে হিট এনার্জি বলতে আসলে বোঝানো হয় কি জানো? সামেশন অফ কাইনেটিক এনার্জি of all molecules, all particles, not molecules, all molecules. Okay, summation of kinetic energy of all molecules. এখন আমরা জানি যে একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো মলিকিউল থাকে। তো এই মলিকিউলগুলা কোন কোন ক্ষেত্রে অনেক হাই স্পিডে রানিং করে, কোথাও একটু স্লোলি রান করে, আর কোথাও কি হয় একদম টাইটলি রিজিডলি অ্যাটাচ থাকে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি সলিড বডির ক্ষেত্রে। সলিড বডির ক্ষেত্রে আমরা জানি কি ইন্টারমলিকুলার ফোর্স ভেরি স্ট্রং, এরা একজন আরেকজনকে খুব টাইটলি বন্ডেড থাকে একজনের সাথে আরেকজন, তাই না? তো যেটার কারণে কি হয়, ওরা খুব একটা মুভ করতে পারে না, ইভেন তো ওদের মধ্যে একটু ভাইব্রেশনাল মোশন আছে, মানে নিজের জায়গা থেকে ওরা হালকা একটু করে কাঁপতে থাকে, ঠিক আছে? বাট এই যে মুভ মানে যে ভাইব্রেশনটা খুবই কম, খুবই কম, যেহেতু ওরা টাইটলি অ্যাটাচ হয়ে থাকে একজনের সাথে আরেকজন, খুব একটা মুভ করতে পারে না। তো এদের যে কাইনেটিক এনার্জি না, এটা কম, ঠিক আছে? কারণ ওরা টাইটলি অ্যাটাচড, এরা খুব একটা মুভ করতে পারে না, কাইনেটিক এনার্জি লেস। যখন তুমি এটাকে হিট এনার্জি সাপ্লাই করবা, বাইরে থেকে আমরা হিট এনার্জি দিচ্ছি, মনে করে স্টোভের উপরে রেখে বা সামহাও আমরা এটাকে হিট দিচ্ছি, হিট এনার্জি দিচ্ছি, তাই না? তো এই যে এনার্জিটা ও পাবে, এই এনার্জিটাকে ইউজ করে ও আরেকটু বেশি ভাইব্রেশন শুরু করবে, ঠিক আছে? মানে ওর কাইনেটিক এনার্জি এখন বাড়বে। আগে কম কাইনেটিক এনার্জি ছিল, আস্তে আস্তে ভাইব্রেশন হচ্ছিল, এখনো বেশি এনার্জি পাইছে, কি করবে ওই এনার্জিটাকে ইউজ করে ও বেশি বেশি ভাইব্রেশন করবে, এবং ভাইব্রেশনটা ইনক্রিজ হতেই থাকবে, ভাইব্রেশনটা ইনক্রিজ হতেই থাকবে। যত তুমি হিট সাপ্লাই দিতে থাকবা, এনার্জি সাপ্লাই দিতে থাকবা, ও তত বেশি ভাইব্রেশন হতে থাকবে। এবং একটা সময় কি হবে জানো, ও ইন্টারমলিকুলার যে বন্ডিংটা আছে না, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে বন্ডিং, এটাকে ওভারকাম করে ফেলবে, এবং এটাকে ওভারকাম করার সাথে সাথে বডিটা লিকুইডে কনভার্ট হবে। আমরা এটাই জানি যে সলিড একটা অবজেক্টকে যদি আমরা হিট দিতে থাকি, এটা একটা সময় লিকুইড হয়ে যায়, এবং যখন লিকুইড হয়ে যায় তখন ইন্টারমলিকুলার যে ফোর্সটা সেটা একটু স্ট্রং থাকে না, তাই না? লিকুইডের ক্ষেত্রে সলিড ক্ষেত্রে কি হয়, এই যে মলিকিউলগুলা এইভাবে থাকে, ঠিক আছে? মানে খুবই টাইট টাইট অবস্থায়, ঠিক আছে? আমি ফুলটা করে দেখাচ্ছি না, কিন্তু লিকুইডে যখন যায় তখন ওরা অলরেডি ইন্টারমলিকুলার ফোর্সটাকে ওভারকাম করে ফেলে। তো এই কারণে যেটা হয়, কিছুটা দূরে দূরে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে যখন লিকুইড স্টেট। ওকে, তো এখন দেখো তো ওদের মুভ করার একটু বেশি জায়গা আছে না? এখন তোমরাই বলো যে ওরা কি করবে, এখানে কাইনেটিক এনার্জি আগে থেকে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে, কারণ আগে মুভ করার জায়গা ছিল না, টাইটলি অ্যাটাচ ছিল, বাট এখন একটু ফ্রি স্পেস আছে, সো দে উইল মুভ, রাইট? ওরা মুভ করবে। তুমি যদি এটাকে ফার্দার হিট দিতে থাকো, তুমি এটাকে হিট এনার্জি আরো সাপ্লাই দিচ্ছ, ও কি করবে, আরো এনার্জি পেয়ে আরো বেশি স্পিডে ভাগাভাগি শুরু করবে, তাই না? এবং একটা সময় কি হবে,
এদের মধ্যে যা একটু অল্প ইন্টারমলিকুলার ফোর্স বাকি ছিল সেটাকে ওভারকাম করে ফেলবে। এখন ওরা একজনের সাথে আরেকজন কোনো রিলেশন রাখবে না, এরা হয়ে যাবে তখন গ্যাসিয়াস সাবস্টেন্স। মানে কে কোথায় কোন দিকে কখন কোন দিকে যাচ্ছে কারো কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? মানে গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে যেটা যে মলিকুল গুলা একটার সাথে আরেকটা কোনো ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে আসে না, মানে কোনো অ্যাট্রাকশন ফোর্স ওদের মধ্যে কাজ করে না, যখন যার মন চায় সে যেদিকে যাচ্ছে। এবং এদের কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, যেহেতু একজন আরেকজনকে ধরে রাখতে পারে না বা কোনো অ্যাট্রাকশন ফোর্স এদের মধ্যে নাই, সো এই কারণে ওরা উইদাউট এনি রেস্ট্রিকশন র্যান্ডমলি ঘুরতে থাকে, ঠিক আছে? সো গ্যাসিয়াস স্টেটে যেটা হয় কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম থাকে। তো এখন আমাকে বলো, আমি যদি বলি যে হিট এনার্জি ইজ দ্য সামেশন অফ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল, তাহলে কাইনেটিক এনার্জি যেখানে ম্যাক্সিমাম, যেখানে তো হিট এনার্জিও সেখানে ম্যাক্সিমাম হওয়ার কথা। হ্যাঁ স্যার। কারেক্ট? তো তাইলে Yes, sir. তোমরা আমাকে বলো, এবার আমি তোমাদের থেকে কারেক্ট আনসার আশা করি। ওকে, বলো যে কোনটার হিট এনার্জি সবচেয়ে বেশি? Yes. গ্যাসিয়াস। Yes. গ্যাসিয়াস স্টেটে হিট এনার্জিটা সবচেয়ে বেশি থাকে। প্লিজ এটা আর ভুল করবে না, ঠিক আছে? আর তোমাদেরকে কারেক্ট এক্সপ্লেনেশন বা কনসেপ্টটা দিয়ে আমি তোমাদেরকে এটা বুঝাইছি যাতে পরবর্তীতে তোমাদের মনে থাকে, মুখস্থ করবা না, ঠিক আছে? নিজেকে বুঝাবা যে হিট এনার্জি ইজ দ্য সামেশন অফ কাইনেটিক এনার্জি ফর দ্য মলিকুল। দেখো এই মলিকুলের একটা কাইনেটিক এনার্জি আছে, এটার একটা কাইনেটিক এনার্জি আছে, সবগুলো যদি আমি অ্যাড করি তখন আমি এই বডিটার হিট এনার্জি কত সেটা পাবো। তো তাইলে এখানে কাইনেটিক এনার্জি কম, প্রত্যেকটারই কাইনেটিক এনার্জি কম, তাইলে এটার হিট এনার্জিও কম হবে। এখানে বডিগুলো একটু সরি মলিকুলগুলো একটু মুভ করতে পারে, সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, এটার কাইনেটিক এনার্জি আছে একটু বেশি আছে সলিড থেকে, সো এটার হিট এনার্জিও বেশি হবে। এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তো তাইলে হিট এনার্জিও এখানে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো এই জিনিসটা প্লিজ একটু মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার থেকে যে কোশ্চেনটা মূলত ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে একটু বলি, যে কোনো একটা বডি টাচ করে তুমি টেম্পারেচার ডিসাইড করতে পারবা কিনা, ঠিক আছে? অনেক সময় বলবে বাই টাচিং ক্যান ইউ জাজ দ্য টেম্পারেচার, অনেকে বলে যে হ্যাঁ টাচ করলে তো টেম্পারেচার গেস করতে পারার কথা, কিন্তু আসলে তুমি টাচ করে টেম্পারেচার গেস করতে পারবা না। কেন পারবা না? কারণ একই বডি যেটা টাচ করে তোমার কাছে গরম মনে হয়েছে, তুমি বলবা যে হ্যাঁ এটা টেম্পারেচার বেশি, মেবি 30 টু 40 ডিগ্রি সেলসিয়াস, সেই সেম বডি আরেকজন টাচ করে বলতে পারে যে না এটা অনেক ঠান্ডা একটা বডি, ঠিক আছে? ও বলবে যে এটা হয়তো 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হইতেই পারে। এটার একটা এক্সাম্পল বা এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে সবসময় বলি, আমি জানি না আসলে তোমাদেরকে বলছিলাম কিনা, যে তিনটা বাকেট নিবা, রাইট বাকেটে হট ওয়াটার, লেফট বাকেটে কোল্ড ওয়াটার, আর মাঝখানের বাকেটে রুম টেম্পারেচার ওয়াটার। তোমার দুই হ্যান্ড যদি এই দুই সাইডের বাকেটে ঢুকাও, একটা হট ওয়াটার একটা কোল্ড ওয়াটারে ঢুকাও, কিছুক্ষণ রাখো, দেন হাত দুইটা বের করো, রুম টেম্পারেচার ওয়াটারে রাখো। রুম টেম্পারেচার ওয়াটার এটা তো টেম্পারেচার ফিক্সড, তাই না? যে মানে এটার যে টেম্পারেচার এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিক্সড। সেম টেম্পারেচারের ওয়াটারে তুমি যে হট ওয়াটার থেকে যে হাতটা বের করে রাখছো না, সেটা এখন কোল্ড ফিল করবে, এবং কোল্ড ওয়াটার থেকে বের করে যে হাতটা রাখবা এখানে, সেই হাতে তোমার দেখবে যে হট ফিল হচ্ছে। তো তার মানে দেখো একই জিনিস, তোমারই হাত তোমার কাছে একবার হট মনে হচ্ছে আর একবার কোল্ড মনে হচ্ছে। সো টাচে মানে টাচ করে কখনো আমরা টেম্পারেচার ডিসাইড করতে পারবো না, বা কোন একটা বডি টাচ করে বা টেম্পারেচার দেখে আমরা ডিসাইড করতে পারবো না যে মানে এটার হিট এনার্জি বেশি না কম। তাহলে টেম্পারেচার দিয়ে আমরা কি করব? টেম্পারেচারের কাজটা কি? এটাই হচ্ছে মেইন কোশ্চেন, ঠিক আছে? টেম্পারেচারের কাজটা কি? টেম্পারেচার আমাদেরকে বলে দিবে যে দুইটা বডিকে যখন আমরা কন্টাক্টে আনবো, এদের মধ্যে কে হিট দিবে এবং কে হিট নিবে। খেয়াল করো, দুইটা বডি ডিফারেন্ট টেম্পারেচার, ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি দা বডি হ্যাজ টু বি এট ডিফারেন্ট টেম্পারেচার। এরকম দুইটা বডিকে যদি তুমি কাছাকাছি আনো, এদের মধ্যে একজন হিট এনার্জি দিবে আর একজন হিট এনার্জি রিসিভ করবে। কে হিট এনার্জি দিবে? দা বডি এট হায়ার টেম্পারেচার উইল গিভ আপ দ্য হিট এন্ড দা বডি এট লোয়ার টেম্পারেচার উইল রিসিভ দ্য হিট। তো তাহলে টেম্পারেচারের ডেফিনিশন যদি তোমাদেরকে লিখতে বলা হয়, তোমরা এভাবে লিখবা, temperature tells us when this body comes into contact with another body of different temperature whether it will receive heat or give heat, ঠিক আছে? টেম্পারেচার এই কাজে মূলত আমরা ইউজ করি, যে মানে এটা যখন আরেকটা সংস্পর্শে আসবে তখন হিট দিবে না নিবে, এটা ডিসাইড করে কে? টেম্পারেচার ডিসাইড করবে, ঠিক আছে? এবং যখন হিট যখন একটা বডি দেয়া শুরু করবে তখন তার টেম্পারেচার কমতে থাকবে, যে হিট নিবে তার টেম্পারেচার বাড়া শুরু করবে। তো শুরুতে দুইজনের টেম্পারেচার ডিফারেন্স ছিল, এখন দেখা গেল একজনের যার টেম্পারেচার বেশি সে হিট দিয়ে টেম্পারেচার কমতে থাকবে, আর যার টেম্পারেচার কম ছিল সে হিট রিসিভ করে টেম্পারেচার বাড়বে।
একটা সময় এসে দুজন লেভেল হয়ে যাবে না, ইকুয়াল হয়ে যাবে না, দুজনের টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে, ঠিক তখনই কি হবে, হিট ফ্লোটা বন্ধ হয়ে যাবে, কেউ আর হিট দিবে না, কেউ আর হিট নেবে না। তো এই যে সিচুয়েশন, এটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনিশন, ওকে। The thermal equilibrium কি? When two bodies which are in contact with each other attain the same temperature. That situation is called thermal equilibrium, and at that situation no more heat transfer takes place. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার ইকুয়াল নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট, heat transfer will not take place anymore. ওকে, আচ্ছা, ওকে। এরপরে আসতেছে কি থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি বলতে দেখো, একটা বডির বিভিন্ন প্রপার্টি থাকে, লেংথ, ব্রেথ, হাইট, তারপর হচ্ছে যেমন মনে করো রেজিস্ট্যান্স, তারপর টেম্পারেচার, এগুলা থার্মোমেট্রিক প্রপার্টি, ঠিক আছে। তো এখন কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন মনে করো একটা বডিকে যদি আমরা হিট দেই, এটা টেম্পারেচার বাড়ায়, আমরা জানি এটা লেংথটা বাড়বে। তো তাইলে এই যে টেম্পারেচার ইনক্রিজ করছো তুমি, সেটার রেসপন্সে এটা লেংথ বেড়ে গেছে, তাইলে লেংথটা হচ্ছে একটা থার্মোমেট্রিক প্রপার্টি। কিন্তু তোমাকে যদি আমি বলি এটার মাস বেড়ে গেছে কিনা, এটার মাস মনে করো 5 কেজি, তো 5 কেজি না, সরি, এটা হবে কত, 1-2-3 গ্রাম, ওকে। তো এটার মাস হচ্ছে 2-3 গ্রাম। তুমি এটা টেম্পারেচার যতই বাড়াও না কেন বা যতই কমাও না কেন, এইটার মাস কোনোদিন 5 গ্রাম, সরি 2-3 গ্রাম মানে যেটাই বলছি, সেটা থেকে কোনোদিন বাড়বেও না, কমবেও না। তার মানে কি, টেম্পারেচার যে বাড়তেছে সেটার কোনো ইফেক্ট মাসের উপর হচ্ছে না। তার মানে মাস ইজ নট আ থার্মোমেট্রিক প্রপার্টি। তার মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে প্রপার্টিটা রেসপন্ড করবে বাই ইনক্রিজিং অর বাই ডিক্রিজিং, ঠিক আছে, সেই প্রপার্টিগুলোকে আমরা বলবো থার্মোমেট্রিক প্রপার্টি। বুঝতে পারছো? হ্যাঁ ডেফিনিশন গুলো খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে সেট করে ফেলো, তোমাদের যাতে বাসায় রিভিশন দিতে বেশি দেরি না হয়, কারণ আমি ইংলিশে ডেফিনিশন গুলো বলে দিচ্ছি, ওকে। দ্য নেক্সট টপিক দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইজ রিলেশন বিটুইন ডিফারেন্ট স্কেল। আশা করি এটা পারো, তাই না? এই যে C/5 is equal to F-32 divided by 9 into A-273 divided by 5, এইটা, ওকে। তো এর মধ্যে একটা ভ্যালু যদি দেয়া থাকে আর একটা ভ্যালু তোমরা বের করতে পারবে, আশা করি পারো, নাকি এখানে একটা एग्जांपल বা একটা দুটো एग्जांपल দিয়ে দেখাতে হবে? স্যার, এগুলো পারি তো। আচ্ছা, তাইলে এগুলো লাগবে না। তবে এখান থেকে একটা কোশ্চেন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে at what temperature Celsius and Fahrenheit give the same reading? পারো সেটা? জি স্যার। ওকে, তো সেটা তাহলে ক্যালকুলেশন যদি পারো তাহলে তো ভালো, এটা তোমাদের বইতেও আছে অবশ্য। এই যে 166 পেজে একটা एग्जांपल আছে, 166 পেজে একটা एग्जांपल আছে, সেটা দেখে নিবা। আমি জাস্ট ভ্যালুটা এখানে লিখে দিচ্ছি যাতে এমসিকিউ আনসার করার সময় মনে রাখে। আমি যদি কোশ্চেন করি না, আমি এই কোশ্চেনটা দিতে পছন্দ করি, ঠিক আছে। At what temperature Celsius and Fahrenheit will give the same reading, that is -14 ডিগ্রি। এটা সেলসিয়াসের জন্য সেলসিয়াস, ফারেনহাইটের জন্য এটা ফারেনহাইট। আচ্ছা, এরপরে আসতেছে থার্মাল এক্সপানশন, ওকে। আমরা তাড়াতাড়ি রিভিশনটা শেষ করে একটা দুইটা ক্রিয়েটিভও সলভ করতে হবে। তোমরা সাজেশন বুকের ক্রিয়েটিভ গুলো তো সলভ করছিলা, তাই না? তোমাদেরকে যে একটা লাল কভার পেজের সাজেশন বুক দিয়েছিলাম গত বছর, জি স্যার। ওটার ভিতরে তো এই চ্যাপ্টারের সবগুলো ক্রিয়েটিভ সলভ করা শেষ, তাই না? জি স্যার। স্যার, ওই যে আমাদেরকে টিউশনে করাইছিলেন। বুঝি নাই। টিউশনে করাইছিলেন। তাই? ওকে, যাই হোক। না, এটা করেন নাই। না না, এটা করাইনি। করাইছে স্যার, আপনি এটা করাইছেন 10 থেকে, তাই না? ফাহমিদা, এফেক্ট অফ হিট করা হয় নাই। ও হ্যাঁ হ্যাঁ, আমি করছি। এই কারণে ওরা করতে বলতেছে, আমার মনে আছে ওরা যখন করতে আসছিল তখন ওদেরকে এগুলো করেছে। আচ্ছা, যাই হোক। তো স্যার, আপনি একটা কাজ করতে পারেন যে 2019 এর কয়েকটা করান, যে 2019 এর গুলি আপনার পিডিএফ এ পাওয়া যাবে না, রাইট? সো বেস্ট হলো 2019 এর গুলি করান। 2019 এ কি বোর্ড কোশ্চেন? হ্যাঁ, ক্রিয়েটিভ যেগুলি করাবেন ওগুলি 2019 থেকে বেস্ট হবে, বিকজ এমনি আমরা পিডিএফ যখন করছি ওগুলি প্রিভিয়াস ছিল, রাইট? দ্যাটস ওয়াই 2019 ইজ মোর বেটার। তো আমি দেখি, আমি যে পিডিএফটা দিছি সেই পিডিএফ এ 2019 এর কোশ্চেন আছে তো, না নাকি নাই? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ আছে, এই যে রাজশাহী বোর্ড 2019 এ যেটা আসছে ওটা আছে। ইভেন এই বছর ঢাকা বোর্ডেও আসছে, মানে যে 2020 তে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের কোশ্চেনও একটা আসছে আছে।
আমার কাছে কোশ্চেনটা আছে মনে হয়, আমি এটা তোমাদেরকে গ্রুপে ফরওয়ার্ড করব। ওকে, আমরা রিভিশনটা শেষ করি, গ্রুপে ফরওয়ার্ড করে ওই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওইটা যদি করো তাইলে মোটামুটি ওই ওই ধরনের ক্রিয়েটিভে আর ডাউট হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে তাইলে রিভিশন শেষ করে ওই 2020 তে এই বছর এসএসসি পরীক্ষা যেটা সেটা করব ইনশাআল্লাহ। ওকে, আবার একই সাথে মনে রাখবা তোমাদের ক্রিয়েটিভও দিয়ে দিছি চ্যাপ্টারে, আবার এমসিকিউ দিয়ে দিছি। ওকে, সো নেক্সট ক্লাসে তোমরা আমাকে ক্রিয়েটিভ থেকেও ডাউট জিজ্ঞেস করবা এবং এমসিকিউ থেকেও ডাউট জিজ্ঞেস করবা। দ্যাট ইজ ওয়েডনেসডে। দেন ওয়েডনেসডে ক্লাস শেষ হওয়ার পরে রাত্রে অথবা মেবি তোমরা যদি চাও থার্সডে আমরা এমসিকিউ উপরে টেস্ট নিব। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসতেছে ওই যে তিন ধরনের এক্সপানশন আছে সলিড। ফার্স্ট অফ অল আমরা সলিডের এক্সপানশন যদি ডিসকাস করি, সলিডের তিন ধরনের এক্সপানশন হয়, লেংথ এক্সপানশন, এরিয়া এক্সপানশন, ভলিউম এক্সপানশন। ঠিক আছে, লিকুইডের ক্ষেত্রে লেংথ আর এরিয়া এক্সপানশন বলে কিছু নাই, কারণ হচ্ছে লিকুইডের কোনো ডেফিনিট লেংথ নাই, কোনো ডেফিনিট এরিয়া নাই। ঠিক আছে, বাট ডেফিনিট ভলিউম আছে। এটা তোমরা কিভাবে একটু চিন্তা করতে পারো যে মানে আমরা যদি মনে করো একটা বক্সের ভিতরে, লম্বা বক্সের ভিতরে লিকুইডকে রাখি, তাইলে বক্সের যে লেংথ লিকুইডের লেংথ সেটা হয়ে যাবে। আবার তুমি যদি একটু ছোট বক্সের মধ্যে রাখো তাইলে বক্সের যে লেংথ লিকুইডের লেংথ সেটা হবে, তাই না? তার মানে লেংথ এটা কোন বক্সে রাখতেছো সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেফিনিট কোন লেংথ তুমি আমাকে বলতে পারবে না, বাট একটা ভলিউম বলতে পারবা। যেমন মনে করো বাজার থেকে যখন তোমরা তেল কিনতে যাও, লেটস সে তোমরা 2 লিটারের একটা তেলের বোতল কিনলে, ঠিক আছে? এই যে এখানে যতটুকু তেল আছে না, এটা 2 লিটার, এটা তুমি এই বক্সে রাখলেও 2 লিটারই হবে, আবার অন্য আরেকটা বক্সে ঢাললেও সেটা 2 লিটারই থাকবে। 2 লিটার তেলই তুমি ইউজ করতে পারবা। এখানে যদি অন্য একটা বক্সে ঢালো তাইলে এটার সাথে সাথে 3 লিটার বা 4 লিটার হয়ে যাবে না। ঠিক আছে, সো ভলিউমটা ফিক্সড। লিটার কিন্তু হচ্ছে ভলিউমের ইউনিট, আশা করি এটা জানো। ঠিক আছে, সো কত লিটার সেটা কিন্তু ফিক্স থাকে। সো লিকুইডের ক্ষেত্রে ভলিউমটা ফিক্স। তো লিকুইডের ক্ষেত্রে ভলিউম এক্সপানশন আমরা কনসিডার করি। ঠিক আছে, এটার আরো ক্যাটাগরি আছে, সেগুলো আমরা সামনে দেখব। আপাতত সলিডটাকে শেষ করে আসি। লেংথ এক্সপানশন, এখানে আমাদের যেটা জানতে হয় আলফা। লেংথ এক্সপানশন এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। একটু দাঁড়াও। আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম আলফা এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। এটা ইকুয়াল টু, এটার ইকুয়েশনটা মনে রাখো। আমি আর এগুলো প্রুফ দেখাবো না, বিকজ প্রুফ এখন আর আমাদের দরকার নাই। আমাদের এখন দরকার হচ্ছে ইকুয়েশনটা, θ2 - θ1। এখন মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে এরকম দেয়া থাকে দা ইনিশিয়াল লেংথ এটা এন্ড দা ফাইনাল লেংথ এটা L2, L1 L2 ভ্যালু আলাদা ভাবে দেয়া থাকে। তো সেটা দেয়া থাকলে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবা। বাট সামটাইমস বলা থাকে দা চেঞ্জ অফ লেংথ ইজ দিস ওয়ান। এখন চেঞ্জ অফ লেংথ মানে কি? চেঞ্জ অফ লেংথ মানে হচ্ছে সেটা ডেল্টা L এবং সেটা ইকুয়াল টু L2 - L1। তার মানে যখন তোমাকে বলা থাকবে যে লেংথ এতটুকু চেঞ্জ হয়েছে, তার মানে L2 - L1 এর ভ্যালু ডাইরেক্ট দেয়া আছে। অনেকে ভাবে যে আমার তো এখানে L2 দেয়া নাই, আমি কিভাবে বের করব? L2 তো লাগবে না, তোমার L2 - L1 এর ভ্যালুই ডাইরেক্ট দেয়া আছে, সেই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবে। ঠিক আছে, আচ্ছা। আবার মাঝে মাঝে বলবে the temperature change was this one, অথবা টেম্পারেচার আমরা 20 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছি। ঠিক আছে, তার মানে কি সেখানে θ2 - θ1 ডাইরেক্ট দেয়া আছে, মানে চেঞ্জ অফ টেম্পারেচার কত সেটা ডাইরেক্ট দেয়া আছে। সেটা θ2 - θ1 এর জায়গায় তোমরা সেটা বসাই দিবা। সো প্লিজ এগুলো নিয়ে কনফিউজ হবে না। এরিয়া এক্সপানশন যেটা, এটাকে আবার বলা হয় সুপারফিশিয়াল এক্সপানশন। ঠিক আছে, এটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করে। যদি কখনো কোশ্চেনের মধ্যে দেখো দ্য কোএফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন, বুঝে নিবা সেটা এরিয়া এক্সপানশনের সাথে রিলেটেড, এটা বিটা। তো বিটার ক্ষেত্রে কি হবে? এরিয়ার সাথে রিলেটেড যেহেতু A2 - A1, A1 ইনটু θ2 - θ1। তো এখানে একটু খেয়াল রাখবা, যদি চেঞ্জ অফ এরিয়া দেয়া থাকে দ্যাট ইজ A2 - A1 দেয়া আছে, প্লিজ। ওকে, আর ভলিউম হচ্ছে গামা, এটা হবে V2 - V1 ডিভাইডেড বাই V1 ইনটু θ2 - θ1। ওকে, আচ্ছা। এখন এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। ঠিক আছে, এটা হচ্ছে এদের রিলেশন। তো একবার একটা কোশ্চেনে আমি নিজেই কিছুক্ষণের জন্য স্টাক হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম কোশ্চেনটাতে রং আছে। তো তোমরাও একটু জিনিসটা শিখে ফেলো। ঠিক আছে, আমি জানি পরীক্ষা হলে দেখলে অনেকেই কনফিউজ ফিল করবা। যত ইনফরমেশন দেয়া সবকিছু হচ্ছে লেংথ রিলেটেড, L2 L1 θ2 θ1 এগুলো দেয়া আছে।
এগুলো দেওয়ার পর ফাইনালি কোশ্চেনের মধ্যে বের করতে বলছে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। এখন আমি ভাবলাম যে লেংথ দেয়া আছে, লেংথের থেকে আমি কি সামহাউ এরিয়া বের করতে পারবো? এরিয়া বের করে তারপরে কি এখানে ভ্যালু বসালে তখনই না আমি বিটার ভ্যালু পাবো। কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন মানে বিটা, এরিয়া রিলেটেড। তো এখন লেংথ যেটা দেয়া আছে সেখান থেকে আমি এরিয়া কিভাবে বের করব আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবছি সামহাউ কোশ্চেনে রং দেয়া আছে যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন বের করতে বলার কথা, ওরা ভুলে সুপারফিশিয়াল এক্সপানশন লিখছে। আসলে ঘটনা কিন্তু সেটা না, চাইলে ইজিলি বের করা যায়। কেউ বলতে পারবা? তোমরা তো অনেক ট্যালেন্ট আসলে, তোমরা পারার কথা। at first আপনার যেটা দেওয়া আছে লাইক কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার বার করার পরে রিলেশনটা ইউজ করে ফেললে তো চলে। কারেক্ট। তোমরা ফার্স্টে L2 L1 মানে লেংথের যে ডাটাগুলো দেয়া সেগুলো দিয়ে তোমরা আলফা বের করে ফেলবা। তারপরে আলফা থেকে কিভাবে বিটার ভ্যালু বের করে সেটা তো দেয়াই আছে। আমার মাথায় এটা আসতেছিল না। যাই হোক, আমি তাহলে তোমাদের মতো তো ট্যালেন্ট না, কারণ আমার মাথায় আসতেছিল না। তো এখানে আলফার ভ্যালুটা বের করে তোমরা কি করবা, ইজিলি বিটার ভ্যালুটা বের করে ফেলতে পারো। অথবা তোমাকে যদি ভলিউম এক্সপানশনে বের করতে বলে, তোমরা আলফার ভ্যালু বের করবা এখান থেকে, দেন আলফার ভ্যালুটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার এটা গামার ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবা। ওকে, এখন বাস এটাই আর কি। আর অনেক সময় এরকম বলবে যে গামা বের করতে পারছো তুমি, বিটার ভ্যালু বের করো। সো গামা থেকে আবার বিটাতে যাওয়ার কোনো ডাইরেক্ট ফর্মুলা নাই। তো তোমরা হয়তো ভাববা যে এটা আবার কিভাবে বের করব। চাইলে কিন্তু এখান থেকে গামা আর বিটার মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন এস্টাবলিশ করা যায়। কিভাবে দেখো, আমরা একটু চেষ্টা করি। এখান থেকে আলফা ইকুয়াল টু কি লেখা যায়? বিটা ডিভাইডেড বাই 2 লেখা যায়। আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 2 লেখা যায়। তো আলফার ভ্যালু যদি আমরা ওখানে রিপ্লেস করি, গামা ইজ ইকুয়াল টু 3 ইনটু আলফার বদলে আমরা বিটা বাই 2 বসাই, তাইলে কি আসে 3/2 বিটা। 3/2 মান হচ্ছে 1.5 বিটা। তাইলে এই রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পারি। অনেক সময় দেখা যাবে বিটা ক্যালকুলেট করে তোমার গামাতে কনভার্ট করতে হবে, তো তখন এবার 1.5 মাল্টিপ্লাই করে দিলেই গামাতে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো যাই হোক। আর এবার আসে লিকুইড এক্সপানশন। লিকুইডের ভলিউম এক্সপানশনের ক্ষেত্রে আমরা জানি দুইটা এক্সপানশন আছে। একটা হচ্ছে রিয়েল এক্সপানশন, মনে আছে? রিয়েল এক্সপানশন আর একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপানশন। তো রিয়েল এক্সপানশনটা কিভাবে বের করে? অ্যাপারেন্ট এক্সপানশন প্লাস কন্টেইনার এক্সপানশন। আচ্ছা, তোমাদেরকে যে সাজেশন করতে দিয়েছিলাম, তোমরা বলতেছো ওখানে ক্রিয়েটিভগুলো সলভ করছো। আজকে আসলে ওটার কথা স্পেশালি জিজ্ঞেস করার কারণটা হচ্ছে এটা, গ্রেড 9 এর ওদেরকে যখন ওগুলো করতে দিয়েছিলাম, ওরা আসলে ওখান থেকে আমাকে এমন কিছু ডাউট জিজ্ঞেস করছে যেগুলো মানে রিয়েলি টাফ ছিল। ঠিক আছে, বাট তোমরা কেউ আমাকে ডাউটগুলো জিজ্ঞেস করো না, কারণ তোমাদেরকে যদি এক্সপ্লেইন করতাম আমার মনে থাকতো যে মানে তোমাদেরকে এগুলো পড়াইছি। বাট তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করো না, আমি জানি না কেন আসলে জিজ্ঞেস করো না। তোমরা অবশ্যই ট্যালেন্ট, এটা মনে করে না যে আমি আবার তোমাদেরকে ডিমিন করতেছি। ঠিক আছে, বাট এগুলো আসলে ডিফিকাল্ট ছিল। সো কেউ স্যার কোনগুলি আমাদেরকে একটু বলেন। আমি ঠিক করে রাখছি যে সেই নাম্বারগুলো তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা একটু বাসায় আরেকবার রিচেক করবা। ঠিক আছে, এই পিডিএফটা সলভ করার পরে ওই সাজেশন বুকের পিডিএফ গুলো একটু রিভিশন দিতে হবে। ঠিক আছে, আমরা ওগুলাতেও আবার যাবো, অসুবিধা নেই। তো আমি নাম্বারগুলো দাগাই তারপরে তোমাদেরকে দিব। আচ্ছা, ওখানে এই যে এরকম একটা প্রবলেম আছে যেটা রিয়েল এক্সপানশন অ্যাপারেন্ট এক্সপানশন ইনভলভ করে। তো সেটা আমি ভাবছিলাম যে অনেক ডিফিকাল্ট, অনেক থিঙ্ক করে বের করতে হয়। তো তোমরা কেউ জিজ্ঞেস করো না কেন, ওটা ভাবতেছিলাম যে পড়ানোর সময়। আচ্ছা যাই হোক, তো এটা গেল। আর গ্যাসিয়াস এক্সপানশন এখানে আসলে পড়ার তেমন কিছু নাই, কারণ গ্যাসের না আছে ফিক্সড লেংথ, না আছে ফিক্সড এরিয়া, না আছে ফিক্সড ভলিউম। ওকে, তো তাইলে কোনটার এক্সপানশন তুমি ধরবা? ঠিক আছে, তুমি যদি গ্যাসকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসকে একটা বোতলের মধ্যে রাখো, সেটা বোতলের যে ভলিউম ঠিক অতটুকু ভলিউমের হয়ে যাবে। আবার সেম অ্যামাউন্ট অফ গ্যাসকে তুমি যদি একটা বড় রুমের মধ্যে ছেড়ে দাও, তাইলে গ্যাসটার ভলিউম ফুল রুমের ভলিউমের ইকুয়াল হয়ে যাবে। সো এই কারণে কোনো ফিক্সড ভলিউম লেংথ বা এরিয়া নাই। তো এটার এক্সপানশন আসলে আমরা পড়ি না। ওকে, যাই হোক, এক্সপানশন অফ গ্যাস তোমরা যাও পড়বা, সেটা পড়বা হচ্ছে ইয়েতে এইচএসসি লেভেলে। ঠিক আছে, PV = এনার্জি একটা ইকুয়েশন আছে, ওটা ফলো করে। আচ্ছা, এরপরে আসো মেইন জিনিস, সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন চেঞ্জ অফ স্টেট। খুব ভালো মতো খেয়াল করো। ওকে, শুরু করি আমরা এইভাবে যে আমাদের থাকে
আইস, মনে করো একটা আইস আছে -2°C, এটাকে যদি তুমি হিট দাও তাইলে এটা হিট রিসিভ করে 0°C এর আইসে কনভার্ট হবে। ঠিক আছে, টেম্পারেচার বাড়তে বাড়তে 0°তে চলে আসবে। এই 0°তে আসার পর তুমি যদিও হিট দিচ্ছ, টেম্পারেচার উইল নট ইনক্রিজ ফর আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম। ঠিক আছে, এই যে অ্যামাউন্টের টাইম, মানে যতক্ষণ তোমার টেম্পারেচার বাড়তেছে না ততক্ষণ তুমি যে হিট এনার্জি দিচ্ছ সেটা কোন কাজে লাগতেছে কেউ জানো? মেল্টিং এ। চেঞ্জ অফ স্টেট। মেল্টিং। ওকে, স্টেট চেঞ্জ, ভেরি গুড। ওকে, ওয়াটারটা আইসে কনভার্ট হচ্ছে। তুমি যে এনার্জি সাপ্লাই দিচ্ছ সেটা টেম্পারেচার ইনক্রিজের কাজে লাগতেছে না, কারণ যে এনার্জিটা সাপ্লাই দিচ্ছ সেটা ফুল স্টেট চেঞ্জের কাজে লেগে যাচ্ছে, সো টেম্পারেচার আর ইনক্রিজ হওয়ার চান্স পাচ্ছে না। তো ফুল 0°C এর ওয়াটারে কনভার্ট হবে। এরপরে তুমি যদি হিট দিতে থাকো তাহলে একটা সময় এটা কিসে কনভার্ট হবে? 100°C এর ওয়াটারে কনভার্ট হবে। টেম্পারেচার বাড়তে বাড়তে 100°C হয়ে যাবে এবং আবার কিছুক্ষণ দেখা যাবে হিট ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে গেছে। তো তাইলে তখন কি করতে হবে? তখন কি হচ্ছে কেউ বলতে পারবা? তখন ওয়াটারটা ওয়াটারে কনভার্ট হচ্ছে, স্টেট চেঞ্জ। ঠিক আছে, তারপরে আবারও যদি তুমি হিট দিতে থাকো তাইলে এই ওয়াটার ভ্যাপারের টেম্পারেচার ইনক্রিজ হবে, মেবি ধরে নিলাম 120। এগুলো জাস্ট আমার ইমাজিনারি। ঠিক আছে, এই দুইটা টেম্পারেচার আমি আমার মন মতো ধরে নিছি। ঠিক আছে, কিন্তু এগুলা ফিক্সড। এই যে রেক্ট্যাঙ্গেল যেগুলো করতেছি না, সেই টেম্পারেচার গুলো ফিক্সড। ওকে, আচ্ছা, তো এখন আমাদের প্রসেসগুলোর নাম জানতে হবে। এই যে এখানে যে স্টেট চেঞ্জটা হয় না, এটাকে বলা হয় মেল্টিং অথবা ফিউশন। তারপরে এখানে যেটা হয় ওয়াটার থেকে ওয়াটার ভেপার, সেটাকে বলা হয় ভ্যাপারাইজেশন। ঠিক আছে, ভ্যাপারাইজেশন। ওকে, আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমাদের কাছে 100°C এর ওয়াটার ভেপার আছে, এখন আমরা হিট বের করে নিচ্ছি, হিট আমরা দিচ্ছি না, হিট বের করে নিচ্ছি, তাহলে আবার আমরা উল্টা প্রসেসে গিয়ে একদম আইসে চলে যেতে পারবো। ঠিক আছে, তো এখন খেয়াল করো, আমরা যখন সামনে যাচ্ছিলাম তখন আইস থেকে যখন ওয়াটার হয়েছে সেটাকে আমরা বলছি মেল্টিং অথবা ফিউশন, কিন্তু যখন উল্টা আসবো তখন ওয়াটার আইসে কনভার্ট হবে। সেই প্রসেসটাকে আবার কি বলে? সাবলিমেশন। ফ্রিজিং না, কন্ডেনসেশন। কন্ডেনসেশন হচ্ছে ভ্যাপারাইজেশনের উল্টা, মানে ওয়াটার ভেপার থেকে যদি ওয়াটারে কনভার্ট করো সেটাকে বলা হয় কন্ডেনসেটিং অথবা কন্ডেনসেশন। ঠিক আছে, আর যদি ওয়াটারকে আইসে কনভার্ট করো তাহলে এটা হচ্ছে ফ্রিজিং। ঠিক আছে, অথবা সলিডিফিকেশনও বলে অনেক সময় এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের এখান থেকে মেইন যে জিনিসটা শিখতে হবে, দুইটা কেস, প্রত্যেকটা কেসে হয় এটা হবে নাইলে ওইটা, প্রত্যেকটা স্টেপে। প্রথমটা কি? চেঞ্জ অফ টেম্পারেচার। এই যে ফার্স্ট যে স্টেপ, চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে না, তার মানে চেঞ্জ অফ স্টেট আর হবে না। সেকেন্ড যে স্টেপ, ওখানে দেখা যাচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে, সরি চেঞ্জ অফ স্টেট হচ্ছে, তাহলে চেঞ্জ অফ টেম্পারেচার হবে না। ঠিক আছে, তো এরকম দুইটা স্টেপ আমরা পাই, দুইটা স্টেপ পাই যেখানে চেঞ্জ অফ স্টেট হয়, তাই না? চেঞ্জ অফ টেম্পারেচার হয় না, চেঞ্জ অফ স্টেট হয়। তো সেই সময় যে হিটটা আমরা সাপ্লাই দিই এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। যখন আইসকে ওয়াটারে কনভার্ট করো তখন ল্যাটেন্ট হিটকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন, বিকজ এটা মেল্টিং বা ফিউশন প্রসেস। আর যখন তুমি ওয়াটারকে ওয়াটার ভেপারে কনভার্ট করবা সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। আশা করি খুবই সবই মানে রিলেটেড। বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। ইজি, তাই না? এই যে দেখো, মনে রাখা খুব ইজি, স্টেট চেঞ্জ হবে তখনই সেটাকে আমরা বলবো ল্যাটেন্ট হিট। অথবা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা এমসিকিউর জন্য লাগবে সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট যখন তুমি অ্যাপ্লাই করবা তখন হুইচ অফ দ্য ফলোইং উইল নট অকার। তো তখন এবার তোমার খুঁজতে হবে চেঞ্জ অফ টেম্পারেচার, দ্যাট উইল নট অকার। দেখো ল্যাটেন্ট হিট যখনই শুরুতে টেম্পারেচার যত, শেষে টেম্পারেচার তত। তো তার মানে ল্যাটেন্ট হিট ইজ দ্য হিট ফর হুইচ দ্য টেম্পারেচার ডাজন্ট চেঞ্জ। এটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওকে, মনে রাখবা। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা যখন অঙ্ক করব তখন আমাদের হাতে দুইটা ইকুয়েশন থাকবে। একটা ইকুয়েশন হচ্ছে q is equal to ms del theta, আর একটা q is equal to হচ্ছে m lf অথবা m lv। ঠিক আছে, তো এখন কখন কোনটা ইউজ করব সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। যখনই দেখবা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে,
যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তখন এই ইকুয়েশনটা ইউজ করব। কারণ দেখো এখানে চেঞ্জ অফ টেম্পারেচার ডেল্টা থিটা এই জিনিসটা আছে, এটাও তোমাদেরকে মনে রাখতে হেল্প করবে। তো যখনই তুমি বের করতে চেষ্টা করবা যে এই স্টেপে আমরা কতটুকু হিট দিচ্ছি বা হিট নিচ্ছি, কতটুকু হিট দিচ্ছি, কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট গিভেন অর টেকেন, ঠিক আছে? তো এইটা যদি বের করতে চাও তাহলে তুমি কোন ফর্মুলা, উপরের ফর্মুলা নিচের ফর্মুলা ইউজ করবা, তখন নিজেকে জিজ্ঞেস করবা টেম্পারেচার কি চেঞ্জ হচ্ছে, যদি আনসার হয় ইয়েস তাহলে প্রথমটা, আর যদি কোশ্চেন হয় আর যদি আনসার আসে যে না টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তো টেম্পারেচার চেঞ্জ যদি না হয় তাহলে নিচের ইকুয়েশন। তো নিচের ইকুয়েশনে আবার আমি দুইটা লিখছি, একটা এমএলএফ আর একটা এমএলভি। তো যখনই তুমি আমাকে বলবা যে স্যার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি বলবো ওকে এটা বাদ, আমরা এখন এখানে আসবো। এখানের মধ্যে দুইটা কেস হইতে পারে, টেম্পারেচার কখন কখন চেঞ্জ হয় না, যখন আইস ওয়াটারে কনভার্ট হয়, সেটা যদি হয় তাহলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, তাইলে আমরা এমএলএফ ইউজ করব। এম হচ্ছে মাস, এলএফ হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ওকে, এটার ভ্যালু ফিক্সড ওয়াটারের জন্য। আচ্ছা, যদি তুমি আমাকে বলো যে স্যার এখন ওয়াটার ওয়াটার ব্যাপারে কনভার্ট হচ্ছে, তাইলে আমরা ইউজ করব কিউ ইজ ইকুয়াল টু এমএলভি, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। ঠিক আছে, আশা করি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এই যে স্টেট চেঞ্জ, এটা রিলেটেড একটা গ্রাফ আছে 177 পেজে, প্লিজ গ্রাফটা একটু ভালো মতো স্টাডি করবা। আমি সেটা আর এখন দেখাচ্ছি না বিকজ আমাদের হাতে সময় একটু কম। কতক্ষণ বাকি ভিডিও? 2 মিনিট বাকি। আমার মনে হয় বাকি যে জিনিসগুলো আছে না, এই যে ডিপেন্ডেন্স অফ ভ্যাপারাইজেশন, ফ্লো অফ এয়ারের উপর ডিপেন্ড করে, এর এক্সপোজড এর উপর ডিপেন্ড করে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে, এগুলো ম্যাথমেটিক্যাল না। আমার ফোকাসটা হচ্ছে মেইনলি ম্যাথমেটিক্স এর উপরে। তোমরা এ আর বি এর জন্য যেগুলো লাগবে সেগুলো একটু দয়া করে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে আমি এখানে শেষ করি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এটা হচ্ছে কি, অনেক সময় জিজ্ঞেস করতে পারে, তোমাদের বইতে এটা ইনক্লুড করা আছে, ঠিক আছে? সো দুইটা রুলস আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, এটা দুইটা রুল। একটা রুল হচ্ছে দ্য বডি এট হায়ার টেম্পারেচার গিভস হিট টু দ্য বডি এট লোয়ার টেম্পারেচার আনটিল দে রিচ থার্মাল ইকুইলিব্রিয়াম। এটা আমরা জানি, তুমি বলতে পারো যে আমরা জানি, বাট এটাই যে ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল, সেটা যদি তোমাদেরকে আমি না বলি তোমরা হয়তো জানবা না। নাম্বার 2, the amount of heat given up by the body at higher temperature will be equal to heat gained by the body at lower temperature. সোজা কথায় heat given is equal to heat taken, ঠিক আছে? তো এটা হচ্ছে এই সেকেন্ডটা হচ্ছে মেইন আর কি, heat given equal to heat taken। আমার মনে হয় আমরা ক্রিয়েটিভটা সলভ করার জন্য রেডি, ঠিক আছে? তো তাইলে ওই ক্রিয়েটিভটা সলভ করি। আর তোমরা একটু প্লিজ আরেকবার জয়েন করো, আমি তোমাদেরকে এর মধ্যে ওই পিকচারটা পাঠাই, তোমরা সেই পিকচারটা দেখবা, ওই ক্রিয়েটিভটা আমরা এখন সলভ করবো ইনশাআল্লাহ। সবাই আবার জয়েন করো প্লিজ, দেরি করিও না। ও তুমি আদর করে দাও, ট্রিটমেন্ট করে দাও ওকে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা পিকচার পাঠিয়েছি গ্রুপের মধ্যে, সবাই একটু পিকচারটা ওপেন করো। এখানে এটা হচ্ছে এই বছরের যে ফিজিক্স 2020 ঢাকা বোর্ডের কোশ্চেন। তো এখানে 3 নাম্বার যে কোশ্চেনটা, সেটা আমরা আজকে একটু সলভ করব, ঠিক আছে? 100 গ্রাম অফ ওয়াটার অফ 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে আমি যে প্রসেসটা না, সেটা একটা ফ্লো চার্টের মতো করে লিখতে পছন্দ করি, তাতে মানে বুঝতে ইজি হয়, ঠিক আছে? একটা ওয়াটার আছে যেটা 20 ডিগ্রি সেলসিয়াস, 100 গ্রাম ওয়াটার, ওকে, এটা আছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ভালো কথা, এটাকে কিসের সাথে মিক্স করা হয়েছে? মিক্সড উইথ 500 গ্রাম অফ বয়েলড ওয়াটার। আচ্ছা, 500 গ্রাম ওয়াটার, এখানে বলছে বয়েলড ওয়াটার। কেউ কি আমাকে বলতে পারবা এই যে বয়েলড ওয়াটার কথাটা বলছে, এটা দিয়ে ওরা আমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছে, সেই ইনফরমেশনটা কি? vapor, We are heating. হ্যাঁ, Heating. Heat and it's turning into vapor. মানে বয়েলড অলরেডি, মানে জিনিসটা হচ্ছে কি আমরা বয়লিং পয়েন্টে পৌঁছে গেছি। আচ্ছা, আমি বলেই দিচ্ছি, আসলে আমাদেরকে ওরা vaporization, না, ভ্যাপারাইজেশন না। দেখো 500 গ্রাম অফ ওয়াটার, এটার কিন্তু টেম্পারেচার ওরা বলে দেয় না, তাই না? টেম্পারেচারটাই এই যে বয়েলড ওয়াটার এটা হিসেবে বলে দেয়া আছে। এখন বয়লিং কখন স্টার্ট হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে স্টার্ট হয়। তার মানে এই যে বয়েলড ওয়াটার যেটা, এটার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই ইনফরমেশনটা ওরা দিয়ে দিছে, ঠিক আছে? তো যখনই মাঝে মাঝে দেয়া থাকবে কি জানো, যে মানে 500 গ্রাম অফ আইস মেল্টেড ওয়াটার। আইস মেল্টেড ওয়াটার মানে এই কথাটা তারা তোমাকে বলে দিচ্ছে যে এই ওয়াটারটা মাত্রই আইস থেকে মেল্ট হয়ে ওয়াটার হয়েছে।
তার মানে কি এটার টেম্পারেচার এখনো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা টেম্পারেচার এখনো বাড়ে নাই। তো এই কথাগুলো না বুঝতে শিখতে হবে। পারবা ইনশাআল্লাহ? হ্যাঁ আমার একটু বুঝাবেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা বলতে যাচ্ছে ওরা বলছে কি যে 500 গ্রাম অফ বয়েলড ওয়াটার। তো বয়লিং পয়েন্টটা কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে বয়েলড ওয়াটার এই কথাটা বলে এই ওয়াটারটা কত টেম্পারেচার আছে সেটা বলে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? ও আচ্ছা। তো এটা অনেক সময় স্টুডেন্টরা ভাবে যে এটা টেম্পারেচার দেয়া নেই, আমি কেমনে ক্যালকুলেশন করব, কিন্তু এটা কিন্তু ইন্ডিকেশন দেয়া আছে, ঠিক আছে? আবার আরেকটা যেটা বললাম, অনেক সময় বলা থাকবে যে 20 গ্রাম অফ আইস মেল্টেড ওয়াটার। আইস মেল্টেড ওয়াটার মানে এই ওয়াটারটা মাত্রই আইস থেকে মেল্ট হয়েছে। তো আইস থেকে যখনই ওয়াটার মেল্ট হয় তখন কি হয় দেখি বলো তো? টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাই না? কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস অফ আইস কনভার্টস ইনটু 0 ডিগ্রি সেলসিয়াস অফ ওয়াটার। ওকে, আচ্ছা আসো এখন এটার সি নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য মিক্সচার। তো তাইলে এই যে আমরা জানি যখনই এই দুইটাকে একসাথে রাখা হবে, দ্য বডি এট হায়ার টেম্পারেচার উইল গিভ হিট, সো এটার টেম্পারেচার কমে আসবে, এবং দ্য বডি এট লোয়ার টেম্পারেচার উইল রিসিভ হিট, সো এটার টেম্পারেচার বাড়বে। সো টেম্পারেচার বেড়ে এরা দুজন একটা পয়েন্টে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, যেটা আমরা ধরে নিচ্ছি যে কত টেম্পারেচারে এসে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে 0 ডিগ্রি সেলসিয়াস, সরি থিটা ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং দোনোটাই যেহেতু ওয়াটার, এদের মাঝখানে সেটাও কি থাকবে, ওয়াটারই থাকবে, ঠিক আছে? তা এখন আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল of calorimetry, ঠিক আছে? কি জানি আমরা, heat given is equal to heat received। ওকে, তো আসো হিট গিভেন, এই যে হিট দেয়া হচ্ছে কোন প্রসেসে দেখি বলো তো? এই যে এখানে না হিট দেয়া হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে, ও হিট দিয়ে থিটা ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে, তো এখানে হিট দেয়া হচ্ছে, হিট গিভেন। তো তাইলে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে নাকি বলো তো এই প্রসেসে? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাইলে কোন ইকুয়েশন ইউজ করব? Q is equal to ms del theta, কারেক্ট? ঠিক আছে, তো ফার্স্ট লিকুইডটার জন্য আমরা ধরে নিই ms w আর del theta 1 ইকুয়াল টু হিট রিসিভ করবে ও, তাই না? তো সেটার মাস ধরে নিই m2 SW। দেখো তো স্পেসিফিক হিট আমি সেম রাখছি কেন? কারণ দুটোটাই হচ্ছে ওয়াটার, SW। তারপরে হচ্ছে ডেল থিটা 2। তো এখন আমরা ভ্যালু গুলো বসাই। মাস 1, হোয়াট ইজ মাস 1? দ্যাট ইজ 500 গ্রাম। 500 গ্রামকে আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এটা কেজিতে কনভার্ট করব, ইনটু SW। এটার ভ্যালুটা ফিক্সড, কোশ্চেনের মধ্যে যদি বলে নাও দেয়া থাকে তোমার এটা মুখস্থ রাখতে হবে। দেখি তো কোশ্চেনে বলে দেয়া আছে নাকি? হ্যাঁ, কোশ্চেনে কিন্তু বলে দেয়া আছে, the specific heat of water is 4200 joule per kg per Kelvin, that is the value of SW। বাট কোশ্চেনে যদি মেনশন করা না থাকে, স্টিল এটা তোমরা ইউজ করতে পারবা, লাইক the value of g, acceleration due to gravity। এটার ভ্যালু যদি তোমাদের দেয়া নাও থাকে তারপরেও কি করতে পারবো, তোমরা এটা ইউজ করতে পারবা। ওকে, এবার ডেল্টা থিটা 1, টেম্পারেচার ডিফারেন্স হায়ার মাইনাস লোয়ার। তো এখানে তো এটা লিখবো 4200 ইনটু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 100 থেকে এটা থিটাতে নেমে গেছে। ওকে, দেন ইট উইল বি ইকুয়াল টু m2, দ্যাট ইজ 100 গ্রাম। এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে কেজিতে যাবে। SW, দ্যাট ইজ 4200 ইনটু ডেল থিটা 2, দ্যাট ইজ হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার। তোমরা হয়তো ভাবতে পারো স্যার আপনি কিভাবে এই টেম্পারেচারটাকে হায়ার বলতেছেন, এটা তো কত আমরা জানি না। আমরা কিন্তু এটার ভ্যালু না জানলেও বলে দিতে পারবো এটা 20 থেকে হায়ার হবে। কেন? কারণ 20 ডিগ্রি সেলসিয়াসের যে ওয়াটার সে হিট রিসিভ করবে, তাইলে টেম্পারেচার বাড়বে না। ওর টেম্পারেচার বেড়ে যদি থিটাতে যায়, ডেফিনেটলি থিটা উইল বি গ্রেটার দেন 20, কারেক্ট অর নট? কারো বুঝতে অসুবিধা আছে? তো হায়ার 20, সরি হায়ার তো 20 না, থিটা হচ্ছে হায়ার, থিটা মাইনাস 20। ওকে, দেন এরপরে আমরা কি করতে পারবো, এই ফুল ইকুয়েশনে একমাত্র থিটাটাই আমাদের আননোন। আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা করে দিব না, এটা প্লিজ তোমরা করে আমাকে ভ্যালুটা জানাবা। আমি দেখতে চাই কে কে কারেক্ট আনসারটা বের করতে পারো। তোমরা খালি আমাকে বলো যে এইখানে
বুঝতে কোনো অসুবিধা আছে যে স্যার আপনি যে এগুলো লিখলেন এইখানে এটা কেন লিখছেন বুঝি নাই, এরকম কোনো সমস্যা থাকলে বলো। আর এই যে ডায়াগ্রামটা আছে না, এই ডায়াগ্রামটা আমি নিজের পার্সোনাল সুবিধা বোঝার জন্য লিখি, এটা তোমাদের লিখতেই হবে এমন কোনো কথা নেই, এটা তোমাদের ইচ্ছার উপরে। বলো স্যার SW টা কি একটু বলবেন আবার? SW হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার। আচ্ছা যে হ্যাঁ। বডিটা হিট দিচ্ছে বা যে বডিটা হিট নিচ্ছে তার স্পেসিফিক হিট। যেমন এখানে ওয়াটার থেকে ওয়াটারে, তাই না? তো স্পেসিফিক হিট অফ ওয়াটার। আবার এখানেও ওয়াটার থেকে ওয়াটারেই, তো স্পেসিফিক হিট অফ ওয়াটার, বিকজ হিট যে নিচ্ছে সে ওয়াটার, তো তার স্পেসিফিক হিট। ওকে, ঠিক আছে নাকি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ডি নাম্বারটাও আমি করে দিব ভাবছিলাম, বাট আমি চাচ্ছি ডি নাম্বারটা তোমরা একটু থিঙ্ক করো বাসায়। আমি বলে দিলে তো জাস্ট শুনে শুনে শিখেই ফেললা, ঠিক আছে? বাট আমি চাই যে মানে মনে করো তুমি এই পরীক্ষাটা দেওয়ার সময় এসএসসি পরীক্ষা এটা ফেস করছো যে ডি নাম্বার এখন যেটা বলছে, ডি নাম্বারটা প্লিজ একটু দেখি যে আজকে রাত্রের মধ্যে প্লিজ কে 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 আমাকে এটা একটু করে পাঠাইতে পারো, ঠিক আছে? ডি নাম্বারটা একটু চেষ্টা করো, আমি তো করেই দিব না পারলে, ঠিক আছে? ওইটা অসুবিধা নেই, বাট এটা নিয়ে যে তুমি একটু চিন্তা করবা, কিরকম চিন্তা করতে পারো কে কে, আমি এটা একটু দেখতে চাই, ঠিক আছে? সবাই একটু সিরিয়াসলি নাও এবং এটা একটু করার চেষ্টা করো আজকে, ওকে? দেন করে আমাকে ছবি পাঠাবা এবং সেটা আজকে রাত্রের মধ্যে, কালকের জন্য ফালাই রাখবে না, ওকে? জি স্যার। আচ্ছা, এই এই কোশ্চেনটা সলভ করবা, প্লাস এই যে পিডিএফ যেটা সেগুলোও সলভ করো। 2020 কোশ্চেনটা শুধু আজকে রাতে পাঠাইলে হবে, আর বাকি যে ডাউট গুলো সেগুলো পরের ক্লাসে আগে আমাকে মেসেজ করলে হবে, সেগুলো পরের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো both from MCQ PDF and creative PDF you will message me inshallah. Clear? Yes স্যার। ওকে, তো তাইলে ওকে স্যার। যদি পারো এখনই ডি নাম্বারটা করে ফেলো, আমি একটু দেখতে চাই, ঠিক আছে? ওকে। আর গ্রেড 9 এর ক্লাস শুরু হবে 3:40 তে, ওদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রি আজকে 11.3 স্টার্ট করবে। 11.3 হচ্ছে কোনটা? ওই যে স্লোপ, মানে কোঅর্ডিনেট জিওমেট্রির মেইন যে টপিকগুলো সেগুলো আজকে থেকে শুরু করবে ওদেরকে। সো কারো যদি কোঅর্ডিনেট জিওমেট্রি রিভিশন দেয়া লাগে ওদের সাথে জয়েন করতে পারো, ওদেরকে একদম ইন ডিটেইলস পড়াচ্ছি। ওকে, তাইলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।